গল্পটি পুরোটা মন দিয়ে শেষ পর্যন্ত শুনবেন। আমার স্বামী রোজ শহর থেকে আমার জন্য পান নিয়ে আসতো, আর আমি সেটা খুব ভালোবেসে খেয়েও নিতাম। কিন্তু তারপরেই আমি অজ্ঞান হয়ে যেতাম। সকালে যখন আমার জ্ঞান ফিরত, তখন আমার সারা কাপড় ভিজে থাকতো। একদিন আমি ওর নিয়ে আসা পানটা ফেলে দিই আর অজ্ঞান হয়ে যাবার ভান করে শুয়ে থাকি। তারপরেই আমার স্বামী আমার সাথে যা করে, সেটা শুনলে তো আপনার গায়ের লোমও খাড়া হয়ে যাবে। কারণ বিয়ের প্রথম রাতেই আমি লাল রঙের নাইটি পরে স্বামীর ঘরে যাই, যাতে আমার স্বামী আমার দিক থেকে চোখ ফেরাতেই না পারে। আমি একটা গ্রামের মেয়ে। এই নাইটিটা আমাকে আমার এক বন্ধু দিয়েছিল, যার শহরে বিয়ে হয়েছে। আর সেই বন্ধু আমাকে স্বামীকে হাতে রাখার নানা রকমের কৌশল বলেছে। আমার স্বামী সোহান ঘরে ঢুকেই আমার নাইটি স্যুটটা দেখে থমকে দাঁড়ায়। ও তো আমাকে গ্রামের একটা সাধারণ মেয়ে ভাবে। সোহানের সামনে নাইটি পরে থাকতে আমার খুব লজ্জা লাগছিল, কিন্তু এখন ও আমার স্বামী, আর আমাকে ওর মন জয় করতেই হবে। আমার বিয়ে নিয়ে অনেক স্বপ্ন ছিল, আর আজকে রাতটার জন্য আমি বহু দিন ধরে অপেক্ষা করেছিলাম। যখন ঘনিষ্ঠ হবার সময় এগিয়ে আসছিল, আমার বুক ধড়ফড় করতে লাগলো। সোহান আমার কাছে আসে আর আমার হাতটা ধরে বলে, তোমাকে না খুব সুন্দর দেখতে। ওর এই একটা কথা আমার জীবনটা আরও রঙিন করে দেয়। সোহান তার পকেটের ভেতরে হাত দেয়। আমি ভাবলাম ও হয়তো আমাকে বিয়ের প্রথম রাতেই কোনো না কোনো উপহার দেবে, কিন্তু ও যখন পকেট থেকে হাত বার করলো, আমি অবাক হয়ে গেলাম। আমি দেখলাম ওর হাতে একটা পানির কৌটা। সোহান সেই কৌটোটা খোলে আর বলে, আজ বিয়ের প্রথম রাতে আমি নিজের হাতে তোমাকে মিষ্টি পান খাওয়াবো। সোহানের কথা শুনে আমার মুখে হাসি ফুটে ওঠে। ও বলে যে ও শুধু আমার জন্যই শহর থেকে এই পান বানিয়ে এনেছে। ও ভালোবেসে ওই পানটা আমাকে খাওয়ায়, আর আমিও খুশি হয়েই খেয়ে নিই। পানটা খুবই মিষ্টি ছিল। সোহান আমার চোখে চোখ রেখে ভালোবাসার কথা বলতে থাকে, আর আমি নিজেও জানি না আমি কখন ঘুমিয়ে পড়ি। কিছুক্ষণ পর আমি জ্ঞান হারিয়ে ফেলি। সকালে যখন আমার ঘুম ভাঙে, তখন ঘড়িতে 11টা বাজছিল। আমার জামাটা পুরো ভিজে গেছিল। আমি ভাবতে লাগলাম, যেই রাতের জন্য আমি এতদিন ধরে অপেক্ষা করেছিলাম, সেই রাতে আমি কি করে ঘুমিয়ে পড়লাম। তারপর আমার সোহানের কথা মনে পড়ল। কে জানে ও কিছু মনে করলো কি না। আমার জামাটা ভিজলো কি করে? সোহান তো ঘরে ছিল না। আমি চটপট জামা কাপড় ছেড়ে স্নান টান করে তৈরি হয়ে নিলাম। আমি যখন চুল আঁচড়াচ্ছিলাম, তখন সোহান ঘরে ঢোকে। তার মেজাজ খুব খারাপ ছিল। সে কোনো কথাই বলল না। আমি যখন ওর সাথে কথা বলার চেষ্টা করি, ও খুবই রেগে যায়। এটা আমার অসহ্য লাগে। আমি ঠিক করলাম, আমি যেইভাবেই হোক ওর রাগ ভাঙাবো। ও ঘর থেকে চলে যাবার পর আমার মাসি, যে এখন আমার শাশুড়ি, আমার ঘরে আসেন। আমার চোখে জল দেখে উনি জিজ্ঞেস করলেন, কি হয়েছে বৌমা? আমি বললাম যে আমি সোহানকে রাগিয়ে দিয়েছি মা। মা বলে, আমি এক্ষুনি ওর সাথে কথা বলছি। কিন্তু আমি মাসির হাত ধরে তাকে অনুরোধ করি সে যেন সোহানকে কিছুই না বলে, না হলে ও আরও রেগে যাবে। আমার কথা শুনে মাসি চুপ করে যায় আর বলে, ছোট ছোট ব্যাপারে অভিমান করো না। কয়েকটা দিন সোহানের সাথে থাকলে তুমি ওর স্বভাবটা খুব ভালো করেই বুঝতে পারবে। আমি মাসির কথা শুনে মনে জোর পাই। মা বাবার আদরের মেয়ে হবার সাথে সাথে আমি মাসিরও খুব আদরের। আমার ছোটোবেলা থেকেই ইচ্ছে ছিল
আমার বিয়ে যেন মাসির ছেলে সোহানের সাথে হয়। আমার যখন 15 বছর বয়স হয় তখন মাসি আমার সাথে দেখা করতে আসে আর আমাকে মিষ্টি মুখ করায়। আমিও খুব খুশি ছিলাম, কারণ মাসি আমাকে খুবই ভালোবাসতো। তাই মা বাবাও এই বিয়েতে একটুও আপত্তি করেনি। সোহান শহরের একটা ভালো চাকরি করে। সে সকালবেলা কাজে বেরিয়ে যেত আর রাতেই বাড়িতে ফিরত। ছেলের রোজগারের টাকা দিয়ে মাসি গ্রামে একটা বড় বাড়ি তৈরি করে। আমার আর সোহানের অনেক বছর দেখা হয়নি, কারণ ও বেশিরভাগ সময়ই শহরে থাকতো। যখন বাড়ি আসতো তখন আমাদের গ্রামে আসারও সময় পেত না। আমাদের বিয়ে ঠিক হওয়ার পরেও ও আমার সাথে দেখা করতে আমাদের গ্রামে আসেনি। এটা নিয়ে আমার মনে অনেক প্রশ্ন জাগে। একদিন যখন মাসি আমাদের সাথে দেখা করতে আমাদের গ্রামে আসে, তখন আমি তাকে কথায় কথায় জিজ্ঞেস করি যে সোহান কেন আমাদের গ্রামে আসে না। মায়ের কানে যখন এই কথাটা যায় তখন মা আমাকে একটা চড় মারে আর বলে, তোর লজ্জা করে না নিজের হবু স্বামীকে নিয়ে এসব প্রশ্ন করতে? মাসি মুচকি হেসে বলে, কেন আসবে না? ওর যখন সময় হবে ও নিশ্চয়ই আসবে। ওর গায়ে এখন শহরের হাওয়া লেগেছে। আজকাল খুব কম কথা বলে। ও আর আগের মতো নেই, খুব গম্ভীর হয়ে গেছে। মাসির কথা শুনে মা বলে, যখন ছেলেদের উপর সংসারের দায়িত্ব এসে পড়ে তখন তারা এরকমই গম্ভীর হয়ে যায়। আর আমার মেয়ের তো এখনও বুদ্ধিশুদ্ধিই হয়নি, যা মনে আসে তাই জিজ্ঞেস করে বসে। মা রেগে আমার দিকে তাকায় আর আমিও ওখান থেকে উঠে নিজের ঘরে চলে আসি। মাসি চলে যাওয়ার পর মা আমাকে অনেক কথা শোনায়। মা কত কী না বলল, কিন্তু আমার কোনো কথাই কানে এলো না, কারণ আমি তখন নিজের খেয়ালে মগ্ন ছিলাম। আমি এই ভেবেই খুশি ছিলাম যে আমার হবু স্বামী একজন শহরের লোক। শহরে গিয়ে থাকা আমার অনেক দিনের ইচ্ছা। মাসি বিয়ের জোগাড় যন্ত্র করার জন্য 1 বছর সময় চেয়ে নেয়, আর এই 1 বছর আমি শুধু স্বপ্নই দেখতে থাকি। তখন কি আর আমি জানতাম যে একদিন আমার সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাবে। সোহানের সাথে আমার বিয়ে সব রীতিনীতি মেনে খুব ধুমধাম করেই হয়। বিয়ের পর আমি মায়ের থেকে বিদায় নিয়ে সোহানের সাথে মাসির গ্রামে চলে আসি। মাসি আমাকে পেয়ে খুব খুশি ছিল, কিন্তু বিয়ের প্রথম রাতেই ঘুমিয়ে পড়ার জন্য সোহান আমার উপরে খুব রেগে গেছিল। আর সে সারা দিন আমার সাথে একটা কথাও বলেনি। আমি সারা দিন ওর পেছনে পেছনে ঘুরতে থাকি, কিন্তু ও আমার দিকে ফিরেও তাকায় না। সোহান ছাদে গিয়ে বসে রইল, আর গ্রামের মেয়েদের ছাদে যাওয়া বারণ। তাই আমি ওর পেছন পেছন ছাদে যেতে পারিনি। ও রাতের বেলায় ঘরে আসে, তখন আমি কেঁদে কেঁদে চোখ ফুলিয়ে ফেলেছি। ও আমার পাশে এসে বসে আর আমাকে বলে, আমাকে ক্ষমা করে দাও, আমার খুব মাথা গরম হয়ে গেছিল। কাল আমি তোমার কাছে বসেছিলাম আর তুমি এমন ঘুমোলে যে তোমাকে আমি কতবার ডাকলাম, কিন্তু তুমি তো উঠলেই না। তাই আমি রেগে গেছিলাম। আমি জানতাম যে দোষটা আমারই, তাই আমি সোহানের কাছে ক্ষমা চেয়ে নিলাম আর ওকে কথা দিলাম যে এরপর থেকে এমনটা আর কোনো দিনও হবে না। ও খুশি হয়ে আমার লম্বা চুলের প্রশংসা করতে লাগে। আর আমি ভাবি, সোহান সারাদিন এত রেগেছিল, আর এখন হঠাৎ ওর আচরণ এমন বদলে গেল কী করে? ও আজ আবার মিষ্টি পান বার করে আমাকে খাওয়ায় আর বলে, পান খেলে তোমার ঠোঁটটা লাল হয়ে যাবে, তোমার সুন্দর ঠোঁটটা আরও সুন্দর হয়ে উঠবে। এমন মিষ্টি করেও কথাটা বলে যে আমি লজ্জায় লাল হয়ে যাই। সোহান আমার হাতটা ধরে কিছু একটা বলছিল, কিন্তু আমি কিছুই বুঝতে পারছিলাম না। কিছুক্ষণ পর আমি এই পৃথিবী থেকে অনেক দূরে চলে যাই। আমার যখন জ্ঞান আসে তখন আমি দেখি দুপুর 12টা বাজে। আমি চটপট উঠে বসলাম। আমার মনে হলো
সোহান নিশ্চয় আজ আবার খুব রেগে গেছে, কিন্তু আমি এটা কিছুতেই বুঝতে পারছি না যে রাতে আমার এত গভীর ঘুম কি করে আসছে। আমার জামা কাপড় পুরো ভিজে গেছিল, আমার শীত করছিল। আমি স্নান টান করে যখন ঘরের বাইরে গেলাম তখন দেখি সোহান আমার মাসিকে বলছে, তুমি এ কেমন মেয়ের সাথে আমার বিয়ে দিয়েছ? এর তো ঘুম থেকে ওঠার কোনো সময়ের ঠিক নেই। এর সাথে আমি সারা জীবন কি করে কাটাবো? ও এটাও জানে না যে গ্রামের মেয়েদের সকালবেলা উঠে বাড়ির কাজকর্ম করতে হয়। তুমি সাত সকালে উঠে বাড়ির সব কাজ করছো, আর উনি মহারানীর মতন ঘুমাচ্ছেন। এরকম চলতে থাকলে আমি আর বেশি দিন তোমাকে, তোমার বোনজিকে এই বাড়িতে রাখবো না। এসব কথা শুনে আমি একটু ঘাবড়ে যাই। আমি ভাবিও নি যে আমার স্বামী এতটা কঠিন হতে পারে। আমার আর দাঁড়িয়ে এর পরের কথাগুলো শোনার মতো সাহস হলো না। আমি রান্নাঘরে চলে গেলাম। মাসি সত্যি সকাল থেকে উঠে অনেক কাজ করেছে। রান্নাঘরটাও পুরো পরিষ্কার ছিল, আর দুপুরের খাবারটাও বানানো হয়ে গেছিল। আমি সোহানের সাথে সাথে মাসির চোখেও খারাপ হয়ে যাচ্ছি। আমার নিজের উপর খুবই রাগ হয়ে, কে জানে আমার কি হয়েছে। আমি সারা ঘর ঘুরে দেখি বাড়ির সব কাজ সারা হয়ে গেছে। তাই হয়তো সোহান আজ একটু বেশি রেগে গেছে। সোহান ছাদে চলে যায়, কারণ সে জানতো আমি তার পেছন পেছন ছাদে যেতে পারবো না। আমি সারা দিন খুব কান্নাকাটি করি। যেই সুখের জন্য আমি 1 বছর ধরে অপেক্ষা করছি, আজ আমি সেটা পেয়েছি, কিন্তু নিজের দোষে সেটাকে হারাচ্ছি। না আমি সোহানের কাছাকাছি আসতে পেরেছি, না ওর মন জয় করতে পেরেছি। আজ ওর কথা শুনে আমি ভালো করেই বুঝতে পারছি যে আমি আর কোনো ভুল করলেও ও আমাকে বাড়ি থেকে বার করে দেবে। গ্রাম থেকে বারবার আমার মায়ের ফোন আসছিল। মা বলছিল 1 সপ্তাহের জন্য আমার বাপের বাড়িতে গিয়ে থাকতে। বিয়ের নিয়ম অনুযায়ী বিয়ের পর মেয়েদের 1 সপ্তাহের জন্য তাদের বাপের বাড়িতে গিয়ে থাকতে হয়। কিন্তু আমি তো যেতেই চাইছিলাম না, কারণ সোহান আমার ওপরে এমনিতেই খুব রেগেছিল। তার ওপরে যদি আমি বাপের বাড়ি চলে যাই, তাহলে ও হয়তো আর কোনো দিনও আমার সাথে কথাই বলবে না। রাতের বেলা সোহান ঘরে আসে। আমিও অবাক হয়ে গেলাম এই দেখে যে ও হঠাৎ এত ভালো কি করে হয়ে গেল। আমার পাশে বসে আমাকে জিজ্ঞেস করে, তোমার মা কেন ফোন করছিল? আমি সব কথা ওকে বলি। ও বলে, ভালো কথা, তুমি চলে যাও, না হলে তোমার মা বলবে আমি তোমাকে যেতেও দিচ্ছি না। কাল থেকে আমার অফিস শুরু হয়ে যাবে। আমি ভোরবেলা বেরিয়ে যাব আর রাতেই বাড়ি ফিরব। তুমি না হয় 1 সপ্তাহ ওখানেই কাটিয়ে এসো, আর মাকেও তোমার সাথে নিয়ে যাও। আমার সোহানের থেকে দূরে থাকতে ইচ্ছেই করছিল না, কিন্তু আমার সাহসও হচ্ছিল না ওকে না বলার। তাই আমি রাজি হয়ে গেলাম। ও আবার মিষ্টি পান বার করে আমার মুখে ঢুকিয়ে দেয় আর বলে, তুমি এটা আস্তে আস্তে খাও, কোনো তাড়া নেই। এটা শহর থেকে আনা, খুব ভালো পান। এটা খেলে তোমার ঠোঁটটা লাল হয়ে যাবে আর তুমি খুব সুন্দর দেখাবে। সোহানের এরকম পরিবর্তন আমাকে অবাক করে দেয়। ও বাইরে যতটা কঠিন, ভেতরে ততটাই নরম। ও ভালোবাসতে জানে, আর ওর রাগ হওয়াটাই স্বাভাবিক। আমার ভুলের জন্যই ও রেগে যায়। সোহান বলে, আমি মাকে বলে আসছি যে তুমি কাল তোমার গ্রামে যাবে, আর ততক্ষণ তুমি আমার জন্য অপেক্ষা করো। সোহানের কথা শুনে আমি মুচকি হাসলাম। মনে মনে ঠিক করলাম আজ আমি কিছুতেই ঘুমোবো না, এখানেই বসে ওর জন্য অপেক্ষা করব। মায়ের কাছে যাওয়ার আগে আমি আমাদের মধ্যে সব দূরত্ব মিটিয়ে নিতে চাই। আমি তাড়াতাড়ি আমার নাইটিটা পরে নিলাম।
কাছে আমার ছবি দেখে আমি অবাক হলাম। ও ঠিকই বলছিল, আমার ঠোঁটটা পুরো লাল হয়ে গেছে। আমি বিছানায় বসে সোহানের জন্য অপেক্ষা করতে লাগলাম, কিন্তু সোহানের ফিরে আসার আগেই আমি ঘুমিয়ে পড়লাম। সকাল 11টায় যখন আমি চোখ খুললাম, তখন সোহান কাজে বেরিয়ে গেছে। ও অনেক ভোরবেলা বেরিয়ে যেত, কারণ শহরে পৌঁছাতে 2 ঘন্টা লাগতো। আমার কান্না পাচ্ছিল। আমার বিয়ের 1 সপ্তাহ হয়ে গেল, কিন্তু এখনও আমি সোহানের সাথে কোনো সম্পর্কই তৈরি করতে পারিনি। ওর রাগ হওয়াটাই স্বাভাবিক। আমি বুঝতে পারছি না আমার জামা কাপড় এত ভিজে গেল কী করে। আমি যখন ঘর থেকে বেরিয়ে এলাম, তখন দেখলাম মাসি গ্রামে যাওয়ার জন্য তৈরি হয়ে বসে আছে। মাসি আমাকে দেখে বলে, সোহান তো বেরিয়ে গেছে, এখন আমাদেরকে গ্রামের জন্য রওনা দিতে হবে। আমি মাসির সাথে গ্রামে রওনা দিলাম, কিন্তু আমার মনটা সোহানের সাথে শহরে চলে গেছিল। আবার আমার ওর সাথে 1 সপ্তাহ পর দেখা হবে। আমার বাড়ির লোকেরা আমাকে দেখে খুব খুশি হয়। সবথেকে বেশি খুশি হয় আমার ছোট বোন। সারা গ্রাম জেনে গেছিল যে আমি বাড়িতে আসছি, তাই গ্রামের মহিলারা একজোট হয় আমাকে দেখতে আসে। আমাদের এক প্রতিবেশীর মেয়ে অনিতারও বিয়ে ছিল। সে আমার খুব ভালো বন্ধু ছিল, আর গ্রামে এসে আমি তার বিয়েতে আনন্দ করার সুযোগও পেয়ে যাই। গ্রামে খুব হই হুল্লোড় হচ্ছিল, কিন্তু আমার মনটা খারাপ ছিল। আমার সোহানের কথা বারবার মনে পড়ছিল। একটা অদ্ভুত ব্যাপার হলো, যবে থেকে আমি মায়ের কাছে এসেছি, তবে থেকে আমার একেবারে ঘুম আসছে না। আর সোহানের বাড়িতে আমার রোজ রাতে ঘুম চলে আসতো। আমি জেগে থাকার অনেক চেষ্টা করতাম, কিন্তু কিছুতেই পারতাম না। হয়তো আমার সোহানের জন্য মন খারাপ হচ্ছে, তাই আমি এখন ঘুমাতে পারছি না। মেহেন্দির দিনে আমাদের পাড়ার মাসির ছেলে মুকেশ শহর থেকে আসে তার বোনের বিয়ে দেখতে। সে ছোটবেলা থেকেই এই গ্রামে যাতায়াত করত। সে আমাকে দেখে আর আমার পিছন পিছন ঘুরতে থাকে। তার নজর সব সময় আমার উপরেই ছিল, আর আমারও এটা মনে হয় আমার মাসিও এটা লক্ষ্য করেছিল। আমার খুব ভয় লাগছিল। এমনিতেই এখন সোহান আর আমার সম্পর্ক ভালো নয়, তার উপরে যদি মাসি এসব দেখে, তাহলে আমার আর ওই বাড়িতে জায়গা হবে না। তাই আমি বিয়ের বাড়ি ছেড়ে নিজের বাড়িতে ফিরে আসছিলাম, কিন্তু মুকেশ আমার পিছু নেয় আর রাস্তায় আমাকে থামিয়ে বলে সে আমাকে ভালোবাসে। আমি যদি চাই তাহলে সে আমার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাবে। আমি রেগে গিয়ে তাকে বলি সে আমার বিয়ে হয়ে গেছে, এরপর থেকে যেন সে এরকম কথা আর না বলে। আমার কথা শুনে মুকেশ বলে, শহরে আমার অনেক বড় বাড়ি আছে, গাড়ি আছে, আমি তোমাকে খুব সুখে রাখব। তুমি তোমার স্বামীকে ছেড়ে আমার দিকে আমার সাথে চলো। আমি তোমাকে অনেক দিন ধরে ভালোবাসি। আমি কি আর জানতাম যে তোমার 16 বছর বয়সেই বিয়ে হয়ে যাবে? তাহলে আমি তাকে বলি যে সে আজ যা বলেছে আমি শুনেছি, কিন্তু এরপর যেন সে এই রকম কথা মুখেও না আনে, কারণ আমি আমার স্বামীকে খুব ভালোবাসি, আর তার একটা ভুলের জন্য আমার বদনাম হয়ে যেতে পারে। মুকেশ তখন ফিরে যায়, কিন্তু আমার পক্ষে অনিতার বিয়েতে থাকা খুব মুশকিল হয়ে পড়ছিল। মুকেশ খুব জেদ ধরেছিল, লুকিয়ে লুকিয়ে তার ফোনে আমার ফটো তুলছিল। যেমন তেমনভাবে একটা সপ্তাহ কাটিয়ে আমি মাসির সাথে আমার শ্বশুরবাড়ি ফিরে আসি। সোহান মনে হয় আজ তাড়াতাড়ি কাজ থেকে ফিরে এসেছে। আমরা দুপুরে বাড়িতে গিয়ে পৌঁছাই, তখন সোহান বাড়িতেই ছিল। সোহানকে দেখে আমি খুব খুশি হই। আমি নিজের জিনিসপত্র রাখতে নিজের ঘরে যাই, আর সোহানও তার মায়ের সাথে কথা বলতে বলতে তার ঘরে চলে যায়। আমিও ভাবলাম যাই কিছুক্ষণ মাসি আর সোহানের সাথে বসে গল্প করি। তারপর
বাড়ির কাজকর্ম সারব। তাই আমি ঘরে জিনিসপত্র রেখে মাসির ঘরের দিকেই যাই। মাসির ঘরের বাইরে থেকে তার কথা শুনে আমার হাত পা তো ঠান্ডা হয়ে যায়। আমি ভাবতেও পারিনি যে আমার ঘর ভাঙার লোক আর কেউ নয়, আমার নিজের মাসি। মাসি সোহানকে বলছিল, আমি তোকে বলে গেছিলাম যে আমি ফিরে আসার আগে ডিভোর্সের কাগজপত্র তৈরি করে রাখতে, কিন্তু তোর তো কোনো খেয়ালই নেই। আমি নিজের চোখে দেখেছি তোর বউ কত ভুল কাজ করে, কিন্তু তুই দেখেও না দেখার ভান করিস। সোহান বলে, মা, আমার পক্ষে ওকে ছেড়ে দেওয়া সম্ভব নয়। ও আমার স্ত্রী, আমি ওকে ভালোবাসি। ও হাজারটা ভুল করলেও আমি ওকে আমার জীবন থেকে মুছে ফেলতে পারবো না। সোহান আমাকে ভালোবাসার কথা বলতে থাকে, আর মাসি আমার নিন্দা করতে ব্যস্ত হয়ে পড়ে। আমি বুঝতেও পারছিলাম না এসব কি হচ্ছে। মাসি আমাকে কত ভালোবাসে, এই বাড়ির বউ করে এনেছে, সে কেন আমার ডিভোর্স করাতে চাইবে? আর সোহান, যাকে আমার খুব কঠিন মনে হয়েছিল, সে বলছে সে আমাকে ভালোবাসে, আর আমার হয়ে তার মায়ের সাথে ঝগড়া করছে। আমার মনটা তখন খুব অস্থির হয়ে ওঠে। রাতে যখন সোহান আমার ঘরে আসে, তখন আমার পান খেতে একদম ইচ্ছে করছিল না। আমি পানটা ওর হাত থেকে নিয়ে নিলাম। যখন মাসি ওকে কিছু কাজের জন্য ডাকে, তখনও ঘরের বাইরে বেরিয়ে যায়। আমি পানটা একটা কোণায় লুকিয়ে ফেলি। আমার তখনও ঘুম পায়নি, তাই আমি চুপ করে চোখ বন্ধ করে শুয়ে পড়ি। যখন সোহান ঘরে আসে, তখন আমি যা সব দেখলাম তা আমার কাছে অবিশ্বাস্য। সোহান একটা পুরো কলসির জল আমার গায়ে ঢেলে দেয়, কিন্তু আমি চোখ খুললাম না। আজ আমি পুরো ব্যাপারটা বুঝতে চাই। সোহান কারুর একটা নাম ধরে ডাকে আর তাকে বলে, ভেতরে এসো। ও পুরোপুরি অজ্ঞান হয়ে গেছে। আর তারপরে একটা সুন্দর দেখতে মেয়ে আমার ঘরে ঢোকে আর এসে আমার খাটে সোহানের পাশে বসে। তারপরে ওরা দুজনে খুব ঘনিষ্ঠ হতে শুরু করে। আমি আর সহ্য করতে পারছিলাম না। আমার গোটা গা ভিজে গেছিল আর আমি ঠান্ডায় কাঁপছিলাম। আমি উঠে বসলাম। আমাকে উঠে বসতে দেখে দুজনে ভয় ভয় চোখে আমার দিকে তাকায়। আমি সোহানের দিকে তাকাই। তখন আমার এত রাগ হচ্ছিল যে আমার প্রাণ থেকে সব ভয় দূর হয়ে গেছিল। আমি সোহানকে বলি, আমাকে সত্যি কথা বলো, এই মেয়েটা কে? আর পানে কি এমন মেশানো থাকতো যার জন্য আমি অজ্ঞান হয়ে যেতাম? তুমি কেন করলে এটা আমার সাথে? আমাকে কেন ঠকালে? আমি একের পর এক প্রশ্ন করতেই থাকি। আমার মধ্য দিয়ে একটা ঝড় বয়ে যায়। সোহান মাথা নিচু করে বলে, এই মেয়েটা আমার স্ত্রী। তোমাকে বিয়ে করার 2 দিন আগে আমি ওকে বিয়ে করে এই গ্রামে নিয়ে এসেছি। আমি কখনো তোমাকে বিয়ে করতেই চাইনি, কিন্তু আমার মা জোর করে তোমার সাথে আমার বিয়ে ঠিক করে। কথাটা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সোহান বলে, তোমার সাথে বিয়ে আটকাতে আমি 2 দিন আগে সীমাকে বিয়ে করে আনি, যাতে মা বাধ্য হয় তোমার সাথে আমার বিয়ে ভেঙে দিতে। কিন্তু মা আমার কথা শোনে না। মা আমার উপর চাপ দেয়, বলে সীমাকে ডিভোর্স দিয়ে দিতে। সোহান সীমাকে ছাদের ঘরে রেখে দেয়, কারণ সে জানতো গ্রামের মেয়েরা ছাদে যায় না। তাই সে জানতো আমি কখনো ছাদে যাব না। ও ইচ্ছে করেই পানে ঘুমের ওষুধ মিশিয়ে দিত, যাতে আমি ঘুমিয়ে পড়ি আর ও আমার ওই ঘরে সীমার সাথে সময় কাটাতে পারে। সীমা শহরে মডেলিং করতো, তাই মায়ের মনে হতো ওর চরিত্র ভালো নয়। তাই মা বারবার আমাকে বলতো ওকে ডিভোর্স দিতে। কিন্তু সীমা আমার প্রথম আর শেষ ভালোবাসা। মা আমাকে আত্মহত্যা করার ভয় দেখিয়েছিল, তাই আমি তোমাকে বিয়ে করতে বাধ্য হয়েছিলাম। তখন আমি বুঝতে পেরেছিলাম যে সোহান সীমাকে ছাড়া থাকতে পারবে না।
ও আমাকে সব সত্যি কথা বলে দেয়। সবটা শুনে আমার বলার মতন কিছুই ছিল না। আমি বুঝতে পারি যে সেদিন দুপুরে মাসি সোহান আর সীমার ডিভোর্সের কথা বলছিল, যার আমি অন্য মানে করেছিলাম। আমার এই অবস্থার জন্য সোহান একা দায়ী নয়, আমার মাসিও দায়ী। আর মাসি তো সবটাই জানতো যে তার ছেলে অন্য কাউকে ভালোবাসে, আর তাকে সে বিয়েও করে ফেলেছে। তারপরেও সে জোর করে তার সাথে আমার বিয়ে দিয়ে দেয়। কিন্তু আমি এমন একটা লোকের সাথে সারা জীবন কাটাতেও পারবো না যে অন্য কাউকে ভালোবাসে, আর যার জন্য সে আমাকে ঘুমের ওষুধ খাওয়াতেও পিছপা হয় না। আমি আমার জিনিসপত্র গুছিয়ে নিলাম আর মাসিকে নমস্কার করে নিজের গ্রামের দিকে রওনা দিলাম। মাসি আমাকে অনেক আটকানোর চেষ্টা করে। মাসি বলে যে সোহান সীমাকে ছেড়ে দেবে আর পুরোপুরিভাবে তোর হয়ে যাবে, কিন্তু আমি এমন একটা মানুষের সাথে থাকতেও পারবো না যে আমাকে ভালোবাসা দিতে পারবে না। আমি মা বাবাকে বলে সোহানের থেকে ডিভোর্স নিয়ে নিলাম। আমার মা বাবা আমাকে খুব ভালোবাসে। তারা কখনোই চায় না আমি এমন একটা লোকের সাথে সংসার করি। পাড়ার মাসির থেকে মুকেশ খবর পায় যে আমার বিয়ে ভেঙে গেছে, তাই সে বিয়ের প্রস্তাব নিয়ে তার বাড়ির লোকেদের আমার বাড়িতে পাঠায়। কিন্তু আমি তাদেরকে বলে দেই যে আমি এখন বিয়ে করতে চাই না, আমি এখন আরও পড়াশোনা করতে চাই আর নিজের পায়ে দাঁড়াতে চাই। সব বৈবাহিক সম্পর্কেও যে সফল হবে তার কোনো মানে নেই, কিন্তু কারোর বিয়ে অসফল হওয়া মানে এই নয় যে সেই মানুষটাও অসফল হবে। আমার বিয়ে ভেঙে যাওয়ার পর আমি জীবনে সফলতা পাই, পড়াশোনা করে ভালো রেজাল্ট করি আর জেলায় আমার গ্রামের মুখ উজ্জ্বল করি। আমি আমার সমস্ত বোনেদের আর মেয়েদের বলছি, তারা যদি তাদের বৈবাহিক জীবনে সফলতা অর্জন করতে না পারে তাহলে সেটা ভুলে গিয়ে তাদের অন্য রাস্তা বেছে নেওয়া উচিত। এমন একটা রাস্তা বেছে নেওয়া উচিত যেখানে তারা সফলতা পাবে। আমাদের আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন প্লিজ। আর পরবর্তী গল্পের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে।